আমি এবার শুরু করব ওপেন ফোরাম। সবাইকে অনুরোধ, একটু সময়টা আমরা অলরেডি নির্ধারিত সময় ক্রস করে আমি শুরুতে যেহেতু বলেছি, আমার যতদূর মনে হচ্ছে আজকে ওপেন ফোরাম শান্তিপূর্ণই হবে। আমি বলছি যে দেখুন, আমরা যে বক্তব্য রাখছি না বারবার, যে ইনফিল্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে কৌস্তবদা রিতেশদা অনেক কথা বললেন। দেখুন আমরা কেন বলছি, আচ্ছা কেন্দ্রীয় সরকার যদি নিজে কনফিউজড হয়, কেন বলছি এ কথা? ধরুন নরেন্দ্র মোদী যখন মানুষের কাছে ভোট চান, কি বলে ভোট চান শুনুন। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। সবাই বুঝেছেন, ঘুষপেটিয়ে পর তালা লাগানা এনডিএ কি জিম্মেদারি है। এরপর অমিত শাহ ভোট মিটে যাওয়ার পর কি বলেন? मेरी जिम्मेदारी है भाई, एक बार देश की सीमा देख कर आओ, वहां से घुसपैठ कोई नहीं रोक सकता है। মোদী বলছেন হামারি জিম্মেদারি, অমিত শাহ বলছেন কোই নেই রোক सकता। আপনি কাকে বিশ্বাস করবেন? এক নম্বর কথা। দু নম্বর কথা, কৌস্তবদা মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে গিয়ে স্লিপ অফ টাং করে, আমরা অনেক সময় যখন বক্তৃতা দিতে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র মোদীর মতো টেলিপ্রম্পটার থেকে বক্তৃতা দেন না, নিজে মতোই দেন, তাই অনেক সময় স্লিপ অফ টাং হয়ে উচ্চারণটা ভুল হয়ে যায়। তাই গুরুচাঁদটা কোথাও গিয়ে ধর্মটাও, দাদা আমি বলিনি, শুরুতেই বললাম আচ্ছা শান্তিপূর্ণ হলে ভালো হয়, শীত করছে একই সবার। আমি বলছি শুরুতেই যে এবার আমি কৌস্তবদার এতই যখন স্লিপ অফ টাং শুনতে ইচ্ছা, আমি আরেকজনের স্লিপ অফ টাং শোনাই, শুনুন তো। सबका विकास सबका विश्वास मिलेगा, पौधे छाप टीएमसी साफ। কথাটা ছিল পদ্মে ছাপ, কি বলেছে আপনারা শুনেছেন? 2 নম্বর বক্তব্য। 3 নম্বর বক্তব্য, আমি কৌস্তবদাকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি আইডেন্টিটির কথা হচ্ছে না, তো বাংলাদেশি আইডেন্টিটি নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটা তালিকা কি আমরা এক্সপেক্ট করতে পারি না? যে বিহারে কতজন ইনফিল্ট্রেটার ধরা পড়লো, দা ওয়্যার বলে একটা সংবাদ মাধ্যম প্রাইভেটে সমীক্ষা করেছে নিজেদের মতো করে, যেটা আমাদের জহরবাবু তুলে ধরলেন, কিন্তু সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফে ডেটা নয়। তৃতীয় বক্তব্য, যদি নির্বাচন কমিশন এতটাই ট্রান্সপারেন্ট হবে, খুব ক্লিয়ার বক্তব্য, ইলেকশন কমিশন যদি এতটাই ট্রান্সপারেন্ট হবে, তাহলে আগে ইলেকশন কমিশনার চুজ করার ক্ষেত্রে 3 জন থাকতেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্ট, অর্থাৎ 1:, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, অর্থাৎ 1:1:1 এই রেশিওতে চুজ হতো ইলেকশন কমিশনার। নরেন্দ্র মোদী সেই নিয়মটা পাল্টে কি করলেন? বিরোধী দলনেতাকে সরিয়ে সেই জায়গাতে নিজের সরকারের আরেকজন প্রতিনিধিকে রাখলেন, চিফ জাস্টিসকে সরিয়ে নিজের একজন প্রতিনিধি, মানে ব্যাপারটা হয়ে গেল 2:1। মানে কি, কেন্দ্রীয় সরকারের এখন 2 জন প্রতিনিধি আছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরেকজন রাহুল গান্ধী। আগে 1:1:1 ছিল, ফলে স্বাভাবিকভাবেই যখন 2:1 রেশিও, তখন যাকে কেন্দ্রীয় সরকার চাইবে সেই ইলেকশন কমিশনার নির্ধারিত হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই চেঞ্জটা নরেন্দ্র মোদী কেন করলেন? আর লাস্ট বক্তব্য, আমি যেটা দীপশিতা যে কথাগুলো বলছিল সেগুলোর উদ্দেশ্যে বলি, সবই ভালো কথা বলেছে। আমারও পূর্বপুরুষ যেহেতু ওপার বাংলা থেকে আসা, আমরাও সকল বাঙাল যাদেরকে বলেন আপনারা বাঙাল। দীপশিতা কাঁটাতারের দাগের কথা বলছিল, সত্যি তো শুনতে খারাপ লাগে, কিন্তু দীপশিতাকে শুধু একটা কথা মনে করিয়ে দেব, ওই কাঁটাতার পেরিয়ে যে মানুষগুলো এসেছিল তাদেরকে ইনভাইট করে মরিচঝাপি বলে একটা দ্বীপে রেখে তারপর তাদের গণহত্যাটা না চালালে, তাহলেই কাঁটাতার পেরিয়ে আসা মানুষগুলোর যন্ত্রণার কথাটা সিপিএম এর মুখে মানাতে। শুধু একটা আমি কথা না করে পাচ্ছি না, সেটা হচ্ছে স্লিপ অফ টাং এটা কিনা জানি না। আমাদের জহর বাবু, আমি যা জানি জহর সরকার তো তৃণমূল ছেড়ে দিয়েছেন, যে ইলেকশন কমিশনের যেটা দেবাংশু বলল, এটা কবেকার? তাই কদিন আগে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর ওটা হয়েছিল, কারণ তার আগে কোনো নিয়ম ছিল না, সরকার যাকে চাইতো তাকে নিয়োগ করতো। 1 মিনিট শুনে নাও, জিজ্ঞেস করে ওটা পাশে রয়েছে সুবীরদা। মন্ত্রিসভা ঠিক করতো, কোনো নিয়ম কানুন ছিল না। যেদিন সুপ্রিম কোর্ট এই আইনটা মানে এই ভার্ডিক্টটা দেয়, তার সাথে একটা লাইন ওখানে মেনশন করা ছিল, সরকার যদি মনে করে আমরা এইটা দিলাম, সরকার যদি মনে করে নতুন আইন করতে পারে, তার ভিত্তিতে ওটা হয়েছে। ঠিক, কিন্তু ব্যাপারটা যে গণতান্ত্রিক হয়েছে এটাও বলতে হবে। পশ্চিমবঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেন, ওইখানে ওইখানে জিজ্ঞেস করছি কোন মুখে বলছেন এটা? বয়স হয়েছে সুবীরদা, আরে বয়সের প্রশ্ন নয়, আপনি কি শরীর খারাপ হবে, মানে বুঝছেন শরীর খারাপ হবে, যে কার বয়স হয়েছে বলে যাচ্ছে, শরীর খারাপ হবে, চিৎকার করবে। এবার একটু দীপশিতা
আমি প্রথমেই বলি, এই পার্টটা ক্ল্যারিফাই করে দিল রিতেশ দা। আমি এবারে সেকেন্ড পার্টটায় আসি, যেটা দেবাংশু নিজের বলার সময় একটা খুব একটা মিসলিডিং তথ্য যেটা দিয়েছে, সেটা হচ্ছে আসাম সরকারও নাকি পশ্চিমবঙ্গের মতন তারা জমি দিচ্ছে না এবং এই নিয়ে কথা বলছে। আসাম সরকারের এই মুহূর্তে স্পেসিফিক্যালি আমি বলছি 61.49 কিলোমিটার সেটা আনফেন্স। তার কারণ হচ্ছে সেখানে নদী পথের জায়গা আছে। আর একটা হচ্ছে খুব একটা অল্প স্ট্রেচ, সেটা 3.5 কিলোমিটার করিমগঞ্জে, সেখানে বাংলাদেশের বিডিআর এর তরফ থেকে একটা অবজেকশন আছে এই কারণে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে এখানে সরকার জমি দিচ্ছে না, কারণ সরকার ইচ্ছা করে এই জমি না দেওয়ার কারণটা হচ্ছে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনি দেখালেন। আমি বলিনি একটু। দ্বিতীয়ত হচ্ছে, আমি হঠাৎ করে সমীর দা এবং দেবাংশুর হঠাৎ করে খুব জহরবাবুর প্রতি এত ভালোবাসা জন্মে গেল। এই মানুষটাই যখন কয়েকদিন আগে পদত্যাগপত্র দিয়েছিলেন, সেই পদত্যাগপত্রে লেখা ছিল দলের মধ্যে তিনি হেকেল্ড হয়েছেন। সেই পদত্যাগপত্রে তার একটা লাইন ছিল, ইফ আই এম নট মিস্টেকেন, সেখানে হেকেল্ড হয়েছে এবং তৃণমূল দলকে করাপশনের একটা মানে বৃহত্তর জায়গা বলে তিনি আখ্যা দিয়েছেন সেই জায়গাটা। তো সেই মানুষটা, তুমি যে নরেন্দ্র মোদীকে গালাগাল দিতে তার প্রতি হঠাৎ তোমার প্রেম জন্মাতে পারলে আমাদেরও এটা হতে পারে। রাজীব বাবুর সাথে তুমি নাকি পাপোস হয়ে শুয়ে থাকবে, তারপরও পাশাপাশি বসে মিটিং। দাদা আমি পাপোস হতে পারি, পার্টি পাল্টাইনি, বিশ্বাস করো। এত কম বয়সে জীবনে সুযোগ ছিল দাদা। আমি রাজনৈতিক দল বদলেছি পশ্চিমবঙ্গের স্বার্থে। আমি মাথার চুল কামিয়ে এখনো বসে আছি, ওটা তো জীবনে উঠবে না দাদা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে আমার অবস্থান আজ অব্দি উঠবে না, সেই জায়গা উঠবে না, বরং 2026 যখন থেকে জোড়া ফুল উঠবে। জোড়া ফুল উঠুক, ঘাস ফুল উঠুক, যাই উঠুক না কেন, আমাকে জুতো চটি চারটা দেখা যাবে না। তুমি তো লাস্টে যাবো দীপশিতা, শপথ নিয়েছি তোমাদের দলের কেউ করতে পারেনি। তোমরা তো বুট চাটবে, ব্রিটিশদের বুট চাটবে। আচ্ছা, তৃণমূল বিজেপিকে আমি প্রথমেই তৃণমূল বিজেপিকে প্রথমেই আমি যেটুকুনি তোমাকে বলি। আচ্ছা, আমি তো শুরুই করিনি এখন। না, আমি তোমাকে একটা তীব্র আপত্তির কথা বলছি। ওটা তুলসীর মালা, কাঠের মালা না। দয়া করে যেই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা গলায় তুলসীর মালা পড়ে, ওটাকে কাঠের মালা বলে অপমান করো না। এটা তাদের প্রতি অপমান, সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষগুলো তাদের বিশ্বাসের প্রতি অপমান। এই কথা এর আগে মহুয়া মৈত্রও বলেছিল এবং সেটা নিয়ে বহু মানুষ এই নিয়ে আপত্তি করেছিল। হাতজোড় করে বলবো এটা করে। আমি যখন শুরু করলাম, আমি তখনই সবাইকে অনেকটা ধন্যবাদ দিয়েছিলাম, তৃণমূলের, বিজেপির সবাইকে, যে আজকে অন্তত আমরা এসআইআর এর মতো একটা এরকম সিরিয়াস ব্যাপারে কথা বলছি। এখানে কে চুল টাকলু করেছে, কার চুলে ঘাস ফুল উঠবে, সেগুলোতে আমরা যাবো না। আমি দুজনকেই ধন্যবাদ জানাবো। আমরা যে একেবারে সঠিকভাবে বলি বীজে মূল থাকলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ থাকবে না, সেটা দুজনে মিলেই প্রমাণ করেছে। এখন অনেকগুলো কথা এর আগে বলেছেন, বুয়াদা সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললেন। হ্যাঁ, আপনি বলেছেন একদম, যে কবিতার লাইনটা আপনি বলেছেন সেই কবিতাটা আপনার কথা অনুযায়ী যদি সরকারের বিরুদ্ধে লেখা হয়, তাহলে আমি আজকে এই মঞ্চ থেকে জানলাম সুনীলবাবু আসলেই কংগ্রেসের সমর্থক ছিলেন। কারণ যে সময় ওটা লেখা হয়েছে 33 বছর তার আগে, মানে তার তো উনি কংগ্রেসের সমর্থক থাকবেন। ওনার মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন, রাকেশ রোশন মহাকাশে গেছিলেন। আজকে আমরা শুনতে পেলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় কংগ্রেসের সমর্থক ছিলেন। আমরা প্রতিদিন শিখি, তাতে কোনো অসুবিধা নেই। দুটো ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে। একটা হলো, আমরা মনে হয় রিফিউজি, শরণার্থী এবং ইনফিল্ট্রেটর বা অনুপ্রবেশকারী দুটোকে এক করে ফেলছি। আমি মাইগ্রেশনের ছাত্রী, দুটোর সংজ্ঞা এবং দুটোর যে রাজনৈতিক এবং যে লিগ্যাল পরিধি সেটা আলাদা আলাদা। যদি ওপার বাংলা থেকে কোনো মানুষ অত্যাচারিত হয়ে এপার বাংলায় আসেন, বা এই ভারতের যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে অন্য দেশে যান এবং তারা যদি সেখানে শরণার্থী হতে চান, তাদেরকে এবং অনুপ্রবেশকারীকে দুজনকে আমরা গুলিয়ে দিতে পারি না। এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রপুঞ্জের সংজ্ঞা আছে তাই। কিন্তু এইখানে আমরা যে আলোচনা করেছি সেখানে এই দুটো ডিস্টিংশন ছিল না। আমি যে কথা বলেছি খুব স্পষ্টভাবে, যারা অ্যাসাইলাম সিকার, অর্থাৎ যারা কোনো রকম দুর্গতভাবে এপার বাংলায় এসেছেন, তারা তাদের নাগরিকত্ব চাইছেন, সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চাইছেন, তাদের কথা আপনারা জানবেন। বাংলাদেশে কিছুদিন আগে বাউল আবুল সরকার, তার উপরে আক্রমণ হয়েছে। মুসলমান মানুষ, জাতিতে মুসলমান মানুষ, কিন্তু তিনি ধর্মের কারণেই আক্রান্ত হয়েছে। তো তিনি যদি কালকে ভারতবর্ষে আসেন, আমিও তাকেই শরণার্থী হিসেবেই দেখবো। আমি তার ধর্ম অনুযায়ী তাকে বাইরে পাঠাবার চেষ্টা করব না। শেষ কথা যেটা দেবাংশু বলেছে মরিচঝাপির কথা, আমি প্রতিবার এখানে এসে একই কথা বলি। ওরা 11 সালে ক্ষমতায় আসার পর এক মরিচঝাপির কমিশন তৈরি করেছিল। আজকে এত গঙ্গা দিয়ে জল বয়ে গেল, সেই মরিচঝাপির কমিশন এখনো বেরোলো না। এবং দেবাংশুকে মনে করিয়ে দেওয়ার, দেবাংশুকে যেহেতু আমি একটু চিনি, তাই দেবাংশু যে এলাকায় যে কলোনিতে থাকে, সেই কলোনিটাও আসলে
পশ্চিমবঙ্গের বামপন্থী সরকারদেরই তৈরি করে দেওয়া, আমরা একই জায়গায় থাকি। অতএব ওপার বাংলা মানুষ, ওপার বাংলার সাইবাড়িতে আবার আপনি চলে গেলেন, কারণ এসআইআর এ ছিলাম, সে নিয়ে আরেকদিন হবে না হয়, সাইবাড়িরও কমিশন ছিল যদিও, সেটাও বাইরে আসেনি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যে আলোচনাটা করছিলাম, যে কথা জহরবাবু বলেছেন, যে একটা লিগাল ফ্রেমওয়ার্কের কথা, যারা ওখান থেকে এখানে আসছেন তাদের আমরা কি হিসেবে ট্রিট করব, তারা যদি ভোটার কার্ড না থাকে তাদের ভোটার হিসেবে ট্রিট করব, শরণার্থী হিসেবে ট্রিট করব, তার জন্য যে লিগাল সিস্টেম সেইটা ভারতবর্ষে মিসিং। আমার মনে হয় যেটা কথা বলা দরকার সেটা তার উপরে, নাকি এই একটা এরকম সেন্সিটিভ ইস্যুকে আমি রাজনৈতিকভাবে ভিমেনাইজ করে হিন্দু মুসলিম সেখানে একটা ধর্মীয় পোলারাইজেশন তৈরি করে ভোট ব্যাংক তৈরি করবো। না, আমি দীপশিতাকে জাস্ট একটা লাইনে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো একটা জায়গায় তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তোমাদের বিরুদ্ধে কমিশন তৈরি হয়েছে, তার রেজাল্ট এখনো আসেনি, তোমরা কেউ তোমাদের 2011 সাল, এটা 2025 সাল, আমি কি বলতে চাই 15 সাল ধরে কমিশনের এখনো রেজাল্ট বেরোলো না। আমি বলছি তুমি বুঝতে পারবে, 15 সাল ধরে কমিশনের টাকা পাচ্ছে না, আমি জাস্ট এক লাইনে বুঝিয়ে দিচ্ছি, আমি এক লাইনে শ্রমিকের টাকা বুঝিয়ে দিচ্ছি, আমি তোমার সময় বলিনি, এক সেকেন্ড শুনে নাও, জাস্ট এক লাইনে বলছি। এই তোমরা এটা যদি দাদা এক সেকেন্ড একটা লাইন বলে দিই জাস্ট, এটা যদি কারণ হয় যে কোনো রেজাল্ট আসেনি মানে তোমরা নিরপরাধী, তাহলে সারদা নারদা রোজভ্যালিরও কোনো রেজাল্ট আসে, একই তথ্য লোকেরা সামনে হাত পেতে টাকা নিলে শুভেন্দু অধিকারী বিজেপি মারা গেছিল, আবার সব মানুষগুলো মারলো, তার জহরদা 1979 কে মারলো সেটা তদন্ত করা। আলোচনাটা যেই নিয়ে ডাকা হয়েছিল সেটা শেষ করার আগে আমি একটি আবেদন করব, এটা সবার মিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি লক্ষ্য করছি। এসআইআর ভালো না খারাপ, যিনি করছেন তিনি কি মতলবে করছেন, কার ইশারায় করছেন, এর মধ্যে আর গিয়ে লাভ নেই। এসআইআর হয়ে যাচ্ছে, ওকে, ড্রাফট রোল পাবলিশড হবে, বিএলএরা সবাই দিতে পারেনি, কিন্তু ড্রাফট রোলটা দেখে তারা রিয়্যাক্ট করতে পারবে। অতএব কারণ নাম যদি কাটা যায় সেটা আবার বিএল এর কাছে যেতে পারে, এই ইয়ারও করবে। কিন্তু যেটা সবচেয়ে বড় অস্ত্র নাগরিকদের হাতে, আমি নাগরিকদের হয়ে বলছি, রাজনৈতিক দলের হয়ে নয়, কারণ এখানে বারবার শুধু রাজনৈতিক দলের লড়াই চলছে। মাঝে আমি একবার গিয়েছিলাম ভিজিটিং প্রফেসর হয়ে কয়েকদিনের জন্য, ফিরে এসছি। হ্যাঁ, কিন্তু যাই হোক, সাধারণ মানুষের হয়ে আমি যেটা বলবো, যেটা রাজনৈতিক দলরা সংগঠিত করে এই নাম সেই নাম ওটা করতে পারে, আমরা বারংবার বলছি, কেন কম্পিউটারাইজেশন অফ ইলেকট্রাল রোল আমরা শুরু করেছিলাম 20-25 বছর আগে। প্লিজ গো ব্যাক টু কম্পিউটার রিডেবল রোল। একদম, হ্যাঁ, কম্পিউটার রিডেবল রোল হলে যেটা হবে আমাদের, মেশিন রিডেবল রোল আমরা বলি, তাতে হবে কি খুব কুইকলি উই ক্যান ফাইন্ড আউট কে ডুপ্লিকেট কে ট্রিপ্লিকেট। আর যতক্ষণ সেই রোলটি বাজারে ছাড়া হচ্ছে, যেটা কম্পেয়ার করা যায় না, সেখানে কিন্তু দুর্নীতি চলবে, ক্ষয়ের হোক দুর্নীতি চলবে। আরেকটা সেকেন্ড কথা আমরা বারবার সারা ভারতীয় সুশীল সমাজের তরফ থেকে তুলছি, সেটা হচ্ছে there is a general disgust about political parties. এই ব্যাপারে কোনো ডাউট নেই, এটা কেন ভালো খারাপ কোনো নিয়ে আমরা যাব না। পয়েন্ট হলো যে আমরা সামাজিক অডিট করতে পারি কিনা। সিএজির রুলে সামাজিক অডিট বলে একটি প্রভিশন আছে। আমরা বিক্ষিপ্ত কয়েকটি সিলেক্ট এলাকায় নাম ধরে, কাজ ধরে, খরচ ধরে, খুবই বিশিষ্ট লোক, আমরা নিজেরা কেউ যেতে চাই না, আমি বিশিষ্ট নই, যে যাকে পারুক বিশিষ্ট সিলেক্ট করে সোশ্যাল অডিট, লেট ইট বি ট্রান্সপারেন্ট, জিনিসটা স্বচ্ছ হোক, মানুষ তাদের ভোটাধিকার স্বচ্ছভাবে দিক, এই আমার বক্তব্য। পয়েন্ট খুব দ্রুত স্বপন। হ্যাঁ, খুব দ্রুত কয়েকটা পয়েন্ট আমি তুলবো, যেহেতু এসআইআর নিয়ে আলোচনাটা হচ্ছে আর কি। যেটা সমীর বাবু বললেন যে 25 তারিখের মধ্যে সবকিছু তথ্য আপলোড করে দিতে হবে, এরকম নির্দেশ কিন্তু নির্বাচন কমিশনে ছিল না। এটা 4 তারিখ পর্যন্ত আছে, ঠিক আছে না, এটা লিখিত কোনো নির্দেশ ছিল না। আমি যেটা মৌখিক যারা দিয়েছে নির্দেশ, তারা হচ্ছে মূলত ইআরও, এইআরও, যারা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী। যাই হোক, আমি এটা বলে দিই, যেটা ওই যে বললেন না যে কম্পিউটার যে সঙ্গে যুক্ত করলেন আপনি, আমরা একটা অ্যানালিসিস করে দেখেছি যে মোটামুটি ওই 82 বা 83 হাজার বুথের কথা যদি আমরা বলি আর কি, 90 লক্ষের কাছাকাছি ভোটার হয়তো তালিকা থেকে বাদ যেতে পারে। আমাদের একটা মানে হিসেব আমরা করেছি বিভিন্নভাবে আর কি, সেটা আমরা বলে দিলাম। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে যে ফেক এন্ট্রি যদি কেউ করার চেষ্টা করে, বিশেষ করে বিএলএরা যদি ভুয়ো তথ্য দিয়ে যদি আপলোড করার চেষ্টা করে, এআই জেনারেটেড
একটা সিস্টেম তারা চালু করছে। না না, আমরা সার্ভে করি, আমরা একটা আন্দাজ করেছি। আমি কথাটা বলে দিই, এটা অফিশিয়াল হওয়ার আগে 90 লক্ষ কথাটা আসছে কোথা? না আসছে, আমি বলছি না আসছে বললে তো হবে না। আরে আমি বলছি অন্য কারণে আসছে কোথা থেকে? আরে অন্য কারণে আমি বলছি। না না, এটা নিয়ে বিতর্কের কোনো কারণে আমি এখানে বসে একটা বুথে এখানে বসে যা খুশি এরভাবে জ্যোতি না, স্বপন বাবু আপনি তো নির্বাচন কমিশনের প্রতিনিধি নন, যার ফলে আপনি কোন ফিগার আপনার মনে হতে পারে, আপনি এটা আমরা মনে করছি, ডাইনিং টেবিলে গল্প করতে পারেন, এটা আলোচনার বিষয় হতে পারে। খুশি বলবেন না, আচ্ছা এখানে বসে মিসলিড করছেন লোক। আচ্ছা যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে ভুল তথ্য যদি কেউ দেয়, আপনি তো ভুল তথ্য দিচ্ছেন এখানে বসে মিসলিড করছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এআই জেনারেটেড সিস্টেমের মাধ্যমে সেই ভুল তথ্যটাকে তারা ধরে ফেলবে। এই কথাটা আমরা জানতে চাইছিলাম। এই যে জোর করে ফেক এন্ট্রি করাচ্ছে বিএলওদের দিয়ে, আপনারা কিভাবে ধরবেন? তারা এই কথাটাই বলেছে। আর একটা কথা বলি যে বিএলওদের যে কিভাবে ভয়ের মধ্যে রেখেছে, একটা উদাহরণ দিয়ে, এসআইআর যখন শুরু হলো ঠিক তার আগে ম্যাপিং চলছিল, আপনারা জানেন। এই কলকাতা আমরা যেখানে বসে আছি এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা জায়গা, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কলকাতার মধ্যেই আর কি, একজন বিএলও গিয়েছিলেন ম্যাপিং করতে। সেখানে দেখা গেল 92 থেকে 3% বেশি লোককে ম্যাপিং করা যাচ্ছে না, নেই। মানে 2002 সালে যাদের নাম ছিল এখন নেই। সেখানে স্থানীয় যারা লোক, এবং বলা বাহুল্য তারা হচ্ছে সরকারেরই লোক, তারা সরকার মানে কি সরকারের কোনো অফিসার নয়, সরকারি দলের লোক, তারা এসে বিএলওকে বললেন যে দেখুন আমাদের যারা লোক আছে তাদেরকে কিন্তু যে কোনোভাবে যে কোনো মূল্যে ভোটার লিস্টের নামটা রাখতে হবে। তো তিনি বললেন যে এটা তো সম্ভব নয়। তখন বলছি দেখুন আপনি স্কুটার নিয়ে আসছেন, এখানে যাতায়াত করছেন, প্রয়োজন হলে এই স্কুটারের পরিবর্তে আমাকে একটা কার দিয়ে দেবো, কিন্তু এই কাজটা করতে হবে। মানে কতটা চাপ আপনি অর্পণ করবেন। আমি বলছি স্বপন বাবু একটা কথা বলি, আপনি যেমন একদিকে ইলেকশন কমিশনের প্রতিনিধি নন, তেমনি আপনি 80,000 বিএলওর প্রতিনিধি নন। আপনার জায়গায় যদি যিনি চাপে সুইসাইড করেছেন তার জেনে রাখুন, আমি বলছি যার পরিবারের লোক মারা গেছে তার কোন প্রতি আত্মীয় যদি এখানে বসে এই কথাগুলো বলতেন না, পুরো আপনার উল্টো কথা। একেবারেই নয়, আমি বলছি বিএলওদের কতটা চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, সেখানে কিন্তু তৃণমূল নেই। রাজস্থান আমি দুটো কথা বলতে চাই। খুব দ্রুত। প্রথম কথা, যে এই ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে বলে এই যে বিভিন্ন দালালরা, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, টাকা নিয়ে বিদেশি নাগরিককে আমাদের দেশের নাগরিক করে রাখছিলেন, সেটা জানতে পারছি। এটা একটা ভালো দিক। আর তারপরে আমি কারো নাম বলিনি, আপনাদের গায়ে কেন লাগছে আমি জানি না। আর দ্বিতীয় কথা, আর একটা প্রশ্ন উঠেছে যে অন্য রাজ্য হচ্ছে ভোট, এ রাজ্য হচ্ছে, তাহলে এখানে তালিকা সংশোধন হলে আসামে কেন হবে না? আমি বলছি আসামে এনআরসি হয়ে গেছে, এবং 326 ধারা যদি দেখেন সংবিধানে, ভারতীয় নাগরিক যাদের প্রাপ্তবয়স্ক 18 বছর হয়েছে তারা নাগরিক হবে। তাহলে যেখানে নাগরিক 18 বছরের কম তাদের নামটা বাদ দিলেই এনআরসি যেখানে হয়ে গেছে, সেখানে তো কোনো ভোটার তালিকায় নাম পাওয়া যাচ্ছে। কোনো বর্ডার স্টেটে হচ্ছে না, ত্রিপুরা হয়নি, আপনি শুধু আসামকে বলবেন না। আমি আসামের উদাহরণ দিয়ে বললাম যে ওখানে এখানকার মতো দরকার নেই, এনআরসি হয়ে গেলে তার থেকে সহজেই ভোটার তালিকা করা। আমি যেহেতু কৌস্তবদা বললেন, আমরা সবাই তুলসী কাঠের মালা বলি, কেউ তুলসীর মালা বলে না। তাই আমি যখন কাঠের মালা বলেছি, আমি যে অঞ্চলে বড় হয়েছি, যেভাবে তারা কথা বলেন সেভাবেই বলেছি। এই যে একটা যে কোনো শব্দবন্ধকে সেন্সিটাইজেশন করে সেটা থেকে একটা রাজনৈতিক একটা ব্যাপার তৈরি করার আপনাদের যে চেষ্টা, এটা বন্ধ করুন। আপনি যেমন ধার্মিক হতে পারেন, আমিও এমন পরিবেশে বড় হয়েছি যারা অনেক রকম ভাবে তারা ধর্মকর্ম করেন, তারা খালি ধর্মের সঙ্গে রাজনীতি। আমি সমস্ত ধর্মের প্রতি সহমর্মিতা রেখেই বলছি, আমার মাথায় আশীর্বাদ শুধুমাত্র মাথায় টুপি পরেই তারা বলছি। আমি তোমাকে শুধু বলছি একটা কথাই তোমাকে বলছি, ধর্মের সঙ্গে প্রতিবার রাজনীতিটাকে জুড়ে দিয়ে আমি বলছি যা যা করার চেষ্টা করেছে এই বিষয়টা বন্ধ করুন। আমি তা বলছি, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, সেটার মধ্যে রাজনীতির কলুষটা আনবেন না। এটার মধ্যে শুধু হিন্দুদেরকে আঘাতপ্রাপ্ত হতে হবে কেন? আঘাত কেউ প্রাপ্ত হয়নি, কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। বিএলওর মৃত্যু নিয়ে একটা কথা বলা যাবে। একটা মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষিকা মারা যেতে উনি চিঠি লিখেছেন
নির্বাচন কমিশনারকে আমরা ধন্যবাদ জানাই যে উনি মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্বিগ্ন আমি বলছি এক সেকেন্ড আপনি গেছেন তার বাড়ি যাওয়ার সময় হয়নি আমি বলছি এক সেকেন্ড কথাটা বলতে দিন আমি যেটা বলছি আমি বলছি যে এই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলটা গত সেপ্টেম্বর মাস থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পড়ে আছে, তারা তো আধমরা হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখুন, লোকগানের কথায় আছে যে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্যি যদি অনুপ্রবেশকারীরা সম্পূর্ণ বেআইনিভাবে ঘর জমিন বানিয়ে ফেলেন, অবশ্যই সেই দু একটা খবর তো সামনে আসছে। আবার বলবো, আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে ভোটার লিস্টে ঝাড়াই বাছাই অত্যন্ত জরুরি, না হলে তালিকায় লুকিয়ে পড়া ওই ভূতেদের গণতন্ত্রের ঘাট থেকে নামানো যাবে না। আর দেশের জনপ্রতিনিধি বাঁচবেন, বিদেশি অনুপ্রবেশকারীরা দেশের স্বার্থে সেটা তো হতে দেওয়া যায় না। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়ায় চূড়ান্ত অব্যবস্থা, কমিউনিকেশন গ্যাপ এবং অমানসিক চাপের মতো অভিযোগই বা উঠবে কেন? আবার উল্টো দিকে রাজনীতির দাদা দিদিরা একটা অত্যন্ত জরুরি প্রক্রিয়ায় বিরোধিতায় দাঁত নকি বা বের করবেন কেন? কিসের স্বার্থে? কেনই বা জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই যাবতীয় লড়াই থামিয়ে একটা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দ্রুত ভোটের আগে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা শেষ করবে না? এই প্রশ্ন আমরা তুলবই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।